কথায় আছে বেনারস কোনো শহর নয়, বেনারস একটা অনুভূতি। বিখ্যাত কাশীর চাট ভাণ্ডারে চাট খাওয়া থেকে শুরু করে অস্তিঘাটে বসে গঙ্গা আরতি দেখা বা গঙ্গায় নৌকোবিহার করা, এই সব কিছু কিন্তু আর 5টা ট্যুরিস্ট ডেস্টিনেশনের থেকে একদম আলাদা রকমের অনুভূতি দেয়। প্রায় 3000 বছরের পুরনো এই শহর, ঘিঞ্জি, লোকজন ভর্তি, ভিড়, রং বেরঙের গলি, কিন্তু খুব একটা ভালো না, নোংরা। তা সত্ত্বেও এই সব কিছু মিলিয়ে এই যেন একটা অন্য জগৎ। তো এই বেনারসে আমরা 3 দিন কীভাবে কাটালাম আর কি দেখতে পারলাম না সময়ের অভাবে, তার একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলি আমরা পৌঁছালাম কীভাবে, কারণ ট্রেন জার্নিটা সব থেকে ইজি, কিন্তু আমরা ট্রেনে যাইনি, আমরা গেছিলাম রোড ট্রিপ করে দুর্গাপুর থেকে, নিজেরাই গাড়ি চালিয়েছিলাম। তো সেটা একটা আলাদা রকম অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এখন বাজে সকাল 6:20, আমরা এখন বেরোচ্ছি দুর্গাপুর থেকে। আমরা আজকেই বেনারস যাব, দেখা যাক কখন পৌঁছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। যারা গাড়ি চালাতে ভালোবাসে, রোড ট্রিপ করতে ভালোবাসে, তাদের কাছে কিন্তু এটা আর একটা বড় এক্সাইটমেন্ট। এখন বাজছে হচ্ছে 7:09, আমরা জাস্ট ওয়েস্ট বেঙ্গল বর্ডার ক্রস করলাম, দিয়ে ঝাড়খণ্ডে ঢুকলাম। এটা আমাদের সেকেন্ড টোল গেট। ফার্স্ট টোল গেটে 100 টাকা নিয়েছিল, দেখা যাক কত নিয়েছে। থার্ড টোল, সেকেন্ড টোলটা 130 টাকা নিয়েছিল, আর এটা 3 নম্বর টোল। আমরা পেরোলাম ঝাড়খণ্ডে হাজারিবাগ টাউনটা থেকেও আরও অনেকটা, বেশ 35-40 কিলোমিটার আগে গিয়ে। না না, দেখ কোনো বাড়িতেই সব একসঙ্গে করবে। বিভিন্ন প্লাস্টার ছাড়া বাড়ি দেখে আমরা বুঝতে পেরেছি আমরা বিহারে ঢুকে গেছি। আর মোটামুটি 11টা বাজছে, ঝাড়খণ্ড বিহার বর্ডার ক্রস করলাম আমরা। মানে প্রায় 5 ঘন্টা গাড়ি চালালাম। এটা বিহারের ফার্স্ট টোল, আমরা এটা 4 নম্বর টোল পেরোচ্ছি। আগের টোলটা নিয়েছে 125 টাকা। এখন প্রায় 1টা বাজছে। আমরা শশাগ্রামের আগে একটা জায়গা আছে দেখার, শেরশাহ সুরি টোম্ব, সেখানে যাচ্ছি। তো সেটা মেন রোড থেকে প্রায় 5-6 কিলোমিটার ভিতরে ঢুকতে হবে রাইট সাইডে। তো সেখানে গিয়ে আমরা সেই জায়গাটা দেখে ঘুরে টুরে লাঞ্চ করে তারপরে আবার বেনারসের উদ্দেশ্যে রওনা হব। এখানে পার পার্সন 25 টাকা করে একটা টিকিট কাটতে হয়। আর এই যে টোম্বটা রয়েছে, এখানে শেরশাহ সমাধিস্থল রয়েছে। এটা খুব একটা ফেমাস না, আমরাও জানতাম না আগে। তো একজন বন্ধুর কাছে জেনে আমরা এখানে গেছিলাম। খুব সুন্দর কিন্তু জায়গাটা, চারদিকে একটা আর্টিফিশিয়াল লেক মতো বানানো রয়েছে, আর তার ঠিক মাঝখানে রয়েছে এই টোম্বটা। এমনিতে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো মেনটেন করেছে এই জায়গাটাকে। কারণ কি খুব একটা এক্সপেকটেশন ছিল না যে খুব যে মেনটেন করে থাকবে, স্পেশালি এই জায়গাতে। তার কারণ হচ্ছে আমাদের রাস্তাঘাটে যেরকম দেখলাম মানুষজনের সিভিক সেন্স তো খুবই খারাপ। তো তাই জন্য এখানে একটু এক্সপেকটেশনটার বাইরে গিয়েই এরা দেখছি মেনটেন করেছে। যেমন কি এই যে এদের একটা পার্কিং রয়েছে, পার্কিংয়ে একটা খুব সুন্দর বাথরুম বানিয়েছে, কিন্তু বাথরুমের মেনটেনেন্স জিরো, এত খারাপ যে কি বলবো। তো যাই হোক, আমরা ফাইনালি এই রেস্টুরেন্টে চলে গেছিলাম খেতে, লাঞ্চ করে তারপর বেরিয়ে গেছি। আমরা লাস্ট আমাদের একটা টোল পেরালাম, 5 নম্বর টোল। 5টা টোল রয়েছে টোটাল বেনারস ঢুকতে। তো এই 5 নম্বর টোলটা পেরিয়ে তারপরে এই যে একটা নদী মতন আছে, নদীর উপরে যে ব্রিজটা, এই ব্রিজটা পেরোলেই হচ্ছে আমরা বিহার থেকে উত্তরপ্রদেশ পৌঁছে যাচ্ছি। কিন্তু উত্তরপ্রদেশে একদম মানে অ্যাকচুয়ালি বেনারসটা হচ্ছে গিয়ে একদম বর্ডারের কাছেই। তো জাস্ট ঢুকেই মানে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম। এই হচ্ছে আমাদের হোটেলের রুম ট্যুর, একটা ছোট্টখাট্টো হোটেল, ছোট্টখাট্টো রুম, মোটামুটি ডিসেন্ট যা যা জিনিস থাকা দরকার ছিল, কিন্তু রুম সার্ভিস খুব একটা ভালো ছিল না। তা এই হোটেলটার নাম হচ্ছে হোটেল ওজাস। প্রায় 6:30টার মধ্যেই আমরা ঢুকে গেছি বেনারস। এত জায়গা ঘুরে টুরেও 6:20 বেরিয়েছিলাম, তো মোটামুটি 12 ঘন্টা লাগলো। মাঝখানে 2.5 ঘন্টা কিন্তু আমরা একটা জায়গাতে ঘুরতে টাইম পেরিয়ে গেছে। তো আইডিয়ালি 10 ঘন্টা দেখাচ্ছিল, তো 10 ঘন্টাতে কিন্তু আমরা দুর্গাপুর থেকে বেনারস পৌঁছে দেওয়া যায়। আজকে হচ্ছে গিয়ে ডে 2। আমরা সকালবেলা বেরিয়েছি, এখন প্রায় 11টা বাজে। তো আমরা আজকে মির্জাপুর যাব প্রথমেই। আজকে হচ্ছে সানডেতে বেনারসের সাইট সিইংটা অ্যাভয়েড করলাম, তার কারণ হচ্ছে প্রচণ্ড ভিড় থাকবে। তাই জন্য আজকে হচ্ছে চলে যাব আমরা ডিরেক্টলি মির্জাপুর। ওখানে গিয়ে অনেকগুলো জিনিস দেখার আছে, দেখি কতটা দেখানো পসিবল হয়।
মির্জাপুর সিরিজটা যখন দেখেছিলাম তখন কিন্তু কখনোই ভাবিনি যে কখনো মির্জাপুর যাব, মানে এটা হঠাৎ একটা সুযোগ চলে এলো তাই। আদারওয়াইজ মানে খুব ইন্টারেস্টিং লাগছে যেতে যেতে, যে দেখি গিয়ে কীরকম কালীন ভাইয়া অ্যান্ড অল সব তার দল বল কোথায় থাকতো। তো যাই হোক, এখানে একটা প্রথমেই যে ঘাটে পৌঁছলাম সেই ঘাটটা অ্যাকচুয়ালি বেনারসের ঘাটের মতনই, এই ঘাটগুলোও বেশ বাঁধানো, অনেক পুরনো। এখানে অনেকগুলো পুরনো পুরনো মন্দিরও রয়েছে, আর ঘরবাড়িগুলোও দেখে বোঝা যাচ্ছে অনেক পুরনো দিনের। ঠিক আছে, শহরটা যে আসলেই অনেক পুরনো সেগুলো দেখে বোঝা যায়, এখন অনেক নিদর্শন রয়েছে। আর অদ্ভুতভাবে এখানে একটা সাউথ ইন্ডিয়ান মন্দিরের আদলে বানানো মন্দিরও রয়েছে, আমরা খুবই অবাক হলাম দেখে। এরপরে পৌঁছে গেলাম ফেমাস পাক্কা ঘাট। এই পাক্কা ঘাটটার মতন কিন্তু বেনারসের কোনো ঘাটই নয়, এটা একদম অন্যরকম দেখতে। ইনফ্যাক্ট বেনারসি যতগুলো ঘাট আমরা ঘুরতে পেরেছিলাম, যতটুকু টাইমে কুলিয়েছিল, তাদের সবগুলোর থেকে এই পাকা ঘাটটা কিন্তু দেখতে আমার আরও অনেক বেশি ভালো লেগেছে। তো এটা একটা একদম অন্যরকম অনুভূতি। মির্জাপুর তো অবশ্যই কোনো রকমভাবেই বেনারস ট্রিপের একদম কোর একটা দর্শনীয় স্থান হতে পারে না, কিন্তু যদি আপনাদের হাতে টাইম থাকে এবং আপনারা মির্জাপুর যাওয়ার প্ল্যান করেন তাহলে অবশ্যই এই পাক্কা ঘাটটা রাখবেন। তার কারণ এই ঘাটটা কিন্তু সত্যি খুব অসাধারণ লেগেছে আমার। তো বেনারসে যদি 5টা মোস্ট ইম্পর্ট্যান্ট জায়গা আমাকে বাছতে দেওয়া হয় তাহলে এটা তো একটা থাকবেই, কারণ কি এখানে ফটোজ ভিডিওস দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর সব ফটোজ আর ভিডিওস এসছে। স্থাপত্য ভাস্কর্য, কালীন ভাইয়ের বাড়ি, হ্যাঁ কালীন ভাইয়ের কোনো এক পূর্বপুরুষের বাড়ি। এখানে বেশ সুন্দর একটা গেট মতন করেছে, দুটো গেট, দুটো গেট, একটা ব্রিজের দুপারে দুপারে মিনার আছে। যুদ্ধটা হয়েছিল এখানে কোনো শুটিং হয়েছিল কি মির্জাপুরের এই এরিয়াটা দেখতে বেশ অন্যরকম। আমরা এখন যাচ্ছি বিন্ধ্যবাসিনী মন্দির, যেটা এখান থেকে 8-2 কিলোমিটার। আমরা এই বিন্ধ্যবাসিনী টেম্পলে ঢোকার আগে হচ্ছে গিয়ে পার্কিং হচ্ছে গাড়িতে, তো পার্ক করা হচ্ছে গাড়িটা, তারপরে আমরা হচ্ছে কি মন্দিরের দিকে যাব। অনেক ভিড় আজকে সানডে, দেখা যাক মন্দিরে কেমন লাইন পড়ে। এরপর মন্দিরের ভিতরে ঢোকার রাস্তায় আমরা এলাম। এবার এখানে অনেক দোকান আছে সারি সারি দিয়ে, সব দোকানেই ডাকবে আপনাকে জুতো রাখার জন্য, তো আপনি আপনার পছন্দ মতন জায়গায় জুতো রাখবেন। আমরা একদম যেখানে অব্দি লাস্ট জুতো পরে যাওয়া যায় তার কাছে একটা জায়গাতে রেখেছিলাম। এরপরে শুরু হলো আপনাকে শর্টকাটে কীভাবে পৌঁছানো যায় মন্দিরের ভিতরে তার একটা কম্পিটিশন। সবাই এসে বলবে ওটাই পান্ডা গোছের আর কি, যারা বলবে আমরা শর্টকাটে শর্ট টাইমের মধ্যে নিয়ে যাব, কোনো লাইন দিতে হবে না, তারা মোটামুটি 2000-5000 যা ইচ্ছে একরকম একটা বিল বানাবে আপনার সামনে। বাট আপনি ভালো করে নেগোশিয়েট করুন, কারণ আমরা ওই 2000-5000 টাকায় মোটামুটি ওই 300 টাকায় নামিয়ে নিয়ে এসেছিলাম। তো এইসব ছোটোখাটো স্ক্যাম থেকে দূরে থাকবেন। তারপর ওখান থেকে বেরেই আমরা এই বাটি চোখা খেয়ে নিয়েছিলাম, ওখানকার ফেমাস ডিশ। ওর বাইরেই অনেক রেস্টুরেন্ট ছিল পুরো ভেজ, সেখানেই। তারপর আমরা চলে গেছিলাম মা অন্নপূর্ণা ধাম। মির্জাপুরে এই বিন্ধ্যবাসিনী মন্দির ছিল সবথেকে ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ। তাছাড়া এই অন্নপূর্ণা মন্দির বেশ পুরনো। এটা ছাড়াও কিন্তু আরও দুটো মন্দির ছিল, যে দুটো মন্দির যাওয়ার আমাদের টাইম হয়নি। একটা হচ্ছে মা কালীর মন্দির আর একটা হচ্ছে সরস্বতীর মন্দির। এই মন্দিরের সামনে রোপওয়ে রয়েছে, রোপওয়ে করে নিচে যাওয়া যায়, আবার উপরেও আসা যায়। একটু অন্ধকার হয়ে গেছে, দেখি 80 টাকা করে টিকিট পার পার্সন। অন্ধকার হয়ে যাচ্ছে। অন্ধকারের মধ্যেই রোপওয়ে থেকে নেমে আমরা মোটামুটি মির্জাপুর থেকে চলে এলাম সোজা 80 ঘাটে, কারণ সেই সকালবেলাতে বেরিয়েছি। একটা গোটা দিন হয়ে গেল আমরা বেনারসে আছি, অথচ এখনও বেনারসের ঘাট দেখতে শুরু করিনি। তো একটা ফোমো কাইন্ড অফ ফিল হচ্ছিলো। আলটিমেটলি আমরা 80 ঘাটে পৌঁছে ভালো করে পুরো জায়গাটা ঘুরলাম। আমরা যখন পৌঁছে গেলাম তখন আরতি শেষ হয়ে গেছে, তাই পরের দিনেই আরতি দেখার প্ল্যান করলাম। তারপরে আমরা হেঁটে হেঁটে অনেকগুলো ঘাটই ঘুরলাম পরপর, একদম লাগোয়া ঘাটগুলো। তারপর এটা সেটা কিছু খেয়ে স্ট্রিট ফুড আমরা চলে এলাম হোটেলে। পরের দিন সকাল সকাল আবার গঙ্গা পেরিয়ে পৌঁছে গেলাম রামনগর ফোর্ট। রামনগর ফোর্টের পার্কিং এই জায়গাটায়, যারা গাড়ি নিয়ে আসছেন তারা এখানে গাড়ি রাখতে পারেন। এই হচ্ছে রামনগর ফোর্টের এন্ট্রান্স। আগে 80 টাকা পার হেড প্রবেশদ্বার লেখা রয়েছে, ওর ভিতরে ফটোগ্রাফি নট অ্যালাউড। তো দেখে আসি ভিতরে কি কি আছে। আপাতত বাইরেটা আপনারা দেখুন, এরকম হচ্ছে দেখুন।
ভিতরে একটা মিউজিয়াম ছিল, মিউজিয়ামটা দেখে মোটেই আমাদের ভালো লাগেনি খুব একটা, একদমই মেনটেন নয়, অনেক কিছু জিনিসপত্র রয়েছে পুরনো, বাট খুব একটা ভালো লাগলো না। তো যাই হোক, এখানকার স্ট্রাকচারগুলো কিন্তু বেশ সুন্দর, বেশ রয়্যাল। এখানে এখনও রাজারা থাকেন যারা উত্তরসূরি। রামনগর ফোর্ট থেকে বেরিয়ে আর কিছুটা এগিয়ে গেলেই পাওয়া যায় দুর্গা মন্দির। এটা হচ্ছে রামনগরের দুর্গা মন্দির। বেনারসে আরও একটি দুর্গা মন্দির রয়েছে, তবে এটিও বেশ পুরনো। আমাদের বেনারসের দুর্গা মন্দিরে যাওয়া হয়নি, কিন্তু এখানকার স্ট্রাকচারটার একটাই বিশেষত্ব যে এটা এখনও ভাঙা হয়নি এবং হোপফুলি ভাঙা হবেও না। কারণ কি, বেনারসে যে পরিমাণ মানে কি বলবো মডার্নাইজেশন চলছে, সব কিছু ভেঙে ভুঙে একদম পুরনো স্কাল্পচার সব এমনভাবে নষ্ট করে ফেলছে, তাতে কোন দিন এই মন্দিরের উপরেও কোপ পড়ে। অথচ দেখুন কি সুন্দর, মানে এত পুরনো অথচ কি ইন্ট্রিকেট কাজ, কি অপূর্ব দেখতে। ঠিক এই মন্দিরের সামনেই রয়েছে এই সুন্দর বাঁধানো ঘাটওয়ালা এই পুকুরটা, বেশ বড় পুকুরটা। এখানে প্রায় বেনারসের ঘাটের যেমন ডিজাইন আর কি, সব ঘাটই বাঁধানো, এখানে পুকুরও দেখছি বাঁধানো। তার সামনেই একটা খুব সুন্দর পুরনো স্ট্রাকচার। এরকম পুরনো পুরনো স্ট্রাকচারে ভর্তি এই পুরো শহরটা। কিন্তু দুঃখের বিষয়, এগুলো যে আর কতদিন থাকবে আমরা জানি না। যে রেটে ভাঙাভাঙি শুরু হয়েছে, তাতে হয়তো এগুলোও দেখবো কোনো দিন মল বা কোনো ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট তৈরি হয়ে গেছে। এরপর ঘুরে ঘুরে আমরা আবার আশিঘাটে এসে পৌঁছাই। এখানে এখন আমরা লাঞ্চ করব। এই হচ্ছে কি আশিঘাট, আর আমরা আপাতত লাঞ্চ করার পরে বোট রাইড করব। पनीर देखते খালি আমাদের पनीर देखते पास चलिए केवल 100 रुपए लग रहे हैं घाट का 100 रुपए আমরা যাব হচ্ছে बैठिए बैठिए सारे घाट घुमाने का 100 रुपए आ जाइए। এই যে যেমন দেখলেন 100 টাকায় পুরো সব ঘাটগুলো ঘোরাবে অ্যানাউন্স করছিল। আর এক ধরনের বোট আছে একটুখানি বড় সাইজের, যেগুলো 300 টাকা পার পারসন নেয়, সেখানে অনেকজন মানুষের উঠতে পারেন। আর একটা টাইপের ছোট বোট, যেখানে হয়তো খুবই পার্সোনালি আপনারা ইউজ করতে পারেন, হয়তো একটা ফ্যামিলি, তো সেটা হচ্ছে কি 1500 টাকা। ওরাও মোটামুটি সব ঘাটই ঘোরাবে, এরকম টাইপেরই সিস্টেম। দেখে নিন ভালো করে। আপাতত যারা যারা যাচ্ছেন বেনারসে বা যাওয়ার এখন প্ল্যান আছে, এখনও অবধি যা যা অবশিষ্ট রয়েছে সেগুলো আপনারা এখনও দেখতে পাবেন। তবে যেমন কিছু জায়গা পুরোপুরি ভেঙে দিয়েছে, বিশ্বনাথ ধাম যেটা পুরনো বিশ্বনাথ ধাম অরিজিনাল, সেটা তো বোধহয় কতবার ভাঙা হয়েছে তার নেই ঠিক, প্রায় 4-5 বার ভাঙা হয়েছে। এটা তো আমরা মানে এর তথ্য পাই, গুগল সার্চ করলেই দেখতে পাবেন। আর লাস্ট যেবার ভাঙা হয়েছে সে তারপরেই মোটামুটি চকচকে করে একটা বিল্ডিং বানানো হয়েছে, সেই বিল্ডিংয়ে লাইন টাইন দিয়ে যেতে হয় বিশ্বনাথ ধামে পৌঁছানোর জন্য। সেখানে ফটোগ্রাফি নট অ্যালাউড, তাই আমরা ফাইনালি কোনো ফটোগ্রাফি করতে পারিনি, বাইরে থেকেও কোনো ফটো তোলা হয়নি। তবে রাতের বেলাতে গেলে আপনারা হচ্ছে গিয়ে খুব ইজিলি ঢুকতে পারবেন। সকালের দিকে কোনো কোনো দিন বেশ ভিড় থাকে, যথেষ্ট লাইন থাকে, আবার কোনো কোনো দিন একটু ফাঁকাও থাকতে পারে। আর তাছাড়া বিভিন্ন রকম দর্শন হয়, স্পর্শ দর্শন এবং আরও বিভিন্ন কিছু, যেগুলো ওয়েবসাইটে গেলে ঠিকঠাক করে আপনারা পেয়ে যাবেন ইনফরমেশন। আমরা যেহেতু খুব একটা ওই ব্যাপারে ইন্টারেস্টেড ছিলাম না, তো তাই জন্য আমরা জাস্ট নর্মাল দর্শকদের মতন গেছি, ঢুকেছি এবং রাতেরবেলা গেছি, তাই জন্য রাতেরবেলা যা দেখতে পেয়েছি সেটা দেখেই চলে এসেছি। তখন তার কিছুক্ষণ পরেই হয়তো বন্ধ হয়ে যেত মন্দির। আমাদের প্রায় 11টা 11:30টার দিকে মনে হয় আমরা ঠাকুর দর্শন করেছি। এই হলো সেই বিখ্যাত মণিকর্ণিকা ঘাট, সেখানে সব কিছু বিলীন হয়ে যায়। তো এই ঘাটের পাশটাতেই দেখুন কীরকম ভাগাভাগি করছে, নতুন নতুন বিল্ডিং বানাচ্ছে। জানি না পুরনো ঐতিহ্যটা ধরে রাখতে এদের কী সমস্যা। আর এই হচ্ছে সেই বিখ্যাত দশাশ্বমেধ ঘাট, যার আরতি দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ ভিড় জমায়েত করেন। এই ঘাটে কিছু পেড আসন আছে, আবার কিছু ফ্রি আসনও আছে। অনেকে আবার নৌকো থেকেও এই আরতি দেখেন। আমরা দেখেছি অশ্বিঘাট থেকে। অশ্বিঘাটের আরতি দেখার জন্য নৌকো থেকে দেখাটা খুব একটা ভালো অপশন হবে না, কারণ অনেক দূর। দেখুন জলটা, এই যে আমরা বসে বসে আরতি দেখছি সামনের দিকে, এবং পিছনে গ্যালারিতেও অনেক লোক জমা হয়েছে। এবং অনেকেই কিন্তু এই আরতিতে অংশগ্রহণ করার জন্য হয়তো কিছু টাকা পয়সা দেওয়ার ব্যাপার রয়েছে। আমরা খুব একটা খোঁজ খবর নিইনি, তবে আমার মনে হলো যখন অনেকে গিয়ে আরতি করছেন, মানে ওনারাই আর কি কর্তৃপক্ষ থেকে আরতি করাচ্ছেন। এই আরতিটা একদম একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। তবে এখন যা শুরু হয়েছে তাতে ওখানে স্পেসিফিক কিছু অঙ্গভঙ্গি, স্পেসিফিক কিছু স্টেপস ফলো করা হয় আরতির। সেই স্টেপসগুলোই আমি আজকাল দেখি এই আমাদের মানে বাবুঘাটের যে গঙ্গা আরতি হয় সেখানেও ফলো করে,
আবার দুর্গাপুরের দামোদরের পাশে যে আরতি হয় সেখানেও ফলো করে। মানে এটা কিন্তু ঠিক হচ্ছে না। মানে যেখানে আমরা বেনারসের গঙ্গা আরতি দেখার জন্য এত উদ্গ্রীব থাকি, সবাই শুধু গঙ্গা আরতি দেখার জন্যই যায়, তারপরে এই প্রত্যেকটা জায়গায় ওরকম টাইপের গঙ্গা আরতি শুরু করে দেওয়া, এটা কি কোনো মানে হয়? জানি না, আমি তো একেবারেই সমর্থন করতে পারছি না। এরপরে আমরা সোজা চলে গেছিলাম বিভিন্ন চাটের দোকানে, বিখ্যাত বেনারসের চাট খেতে। তো আমরা প্রথমে এখানে আলু টিকি চাট নিয়েছিলাম। আলু টিকি চাটটা বেশ মোটামুটি ভালোই লাগলো খেতে, বেশ ট্যাঙ্গি একটা টেস্ট আছে। তো এই যে আমি বেশ খুশি হয়ে ঘাড় নাড়াতে শুরু করেছি। এই হচ্ছে মালাইও, একদম অন্যরকম একটা জিনিস, কিন্তু আমার যেহেতু দুধের প্রোডাক্ট ভালো লাগে না, তাই আমি খুব একটা এনজয় করিনি। এই ছিল বেনারসি পান, না মোটেই ভালো না, কলকাতার পানের থেকে বেটার খেতে। আর এই হলো সেই বিখ্যাত কাশি চাট ভাণ্ডার। সামনের ভিড়টা দেখুন, মানে কত লোক যে লাইন দিয়েছে তারই অত্তা নেই। চিড়ে আর কড়াইশুঁটি হচ্ছে চূড়া মাটন। চূড়া মটর, আর এটা হচ্ছে গিয়ে দ্য গ্রেট টমেটোর চাট। এই ছিল আমাদের দুদিনের কাশি ঘোরার এক্সপিরিয়েন্স। হাতে আরও একটা দিন বা দুটো দিন টাইম থাকলে আরও অনেকগুলো জায়গা ঘোরা যেত, যেমন সারনাথ। ইনফ্যাক্ট অনেকগুলো মন্দির বাকি রয়ে গেল, যেগুলো বেনারসেরই রয়েছে, সেগুলো আমরা ঘুরতে পারিনি ঠিকঠাক করে। তো একটু টাইম বেশি লাগবে, কিন্তু মোটামুটি গোটা বেনারসটাই ঘোরা সম্ভব 4-5 দিনের মধ্যে।